13.5 ঘন্টা পর সড়ক ছেড়ে হাসপাতালে গণ আন্দোলনের আহতরা। ডিসেম্বরের মধ্যে সব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি উপদেষ্টাদের। জুলাই অভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র আন্ডারওয়ার্ল্ডের হাতে, বলছেন গোয়েন্দারা। বেড়েছে অপরাধ, নিয়মিত অভিযানের লাগাম টানার চেষ্টা। 2 বছরের জন্য শাহজালালের থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে যাচ্ছে বিমান। প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি, সক্ষমতা নিয়ে প্রশ্ন। গর্ভকালীন ডায়াবেটিস নিয়ে নারীদের মাঝে সচেতনতার অভাব, বাড়ছে গর্ভপাতের সংখ্যা, অসচেতনতায় বাড়ছে ডায়াবেটিস রোগী। এবং দিন দিন উজাড় হচ্ছে দেশের তৃতীয় বৃহত্তম বন টাঙ্গাইলের মধুপুর গড়। কর্মকর্তাদের দুর্নীতির স্বেচ্ছাচারিতাকে দুষছেন স্থানীয়রা। আমন্ত্রণ সংবাদ সকালে, দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছে আমি ডানা ইসলাম। এবারে যাচ্ছি বিস্তারিত সংবাদে। প্রায় 13.5 ঘন্টা পর সড়ক ছেড়ে হাসপাতালে ফিরেছেন জুলাই আগস্ট গণ আন্দোলনে আহতরা। মধ্যরাতে 4 উপদেষ্টা পঙ্গু হাসপাতালের সামনে আন্দোলনরতদের সঙ্গে দেখা করে সব দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন। বৃহস্পতিবার দুপুরে তাদের নিয়ে বৈঠক করে পূর্ণাঙ্গ রূপরেখা তৈরি করা হবে। সে অনুযায়ী ডিসেম্বরের মধ্যে সব সমস্যার সমাধান হবে বলে আশা জানান উপদেষ্টারা। ফজলে আদিত্যের প্রতিবেদন। ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে বিক্ষুব্ধদের শান্ত করতে বুধবার মধ্যরাতে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে ছুটে যান 4 উপদেষ্টা। শুরুতে গণ আন্দোলনে আহতদের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও উপদেষ্টা মাহফুজ আলম। তাদের ভোগান্তির জন্য ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করেন তারা। বলেন আগামী ডিসেম্বরের মধ্যে সব সমস্যা সমাধান করা হবে। আমাদের ভুল হয়েছে, আমাদের ঘাটতি আছে, আমরা সেই ঘাটতি মোকাবেলার জন্য সবচেয়ে গুরুত্ব দিয়ে আপনারা যদি চান আমিও 2টার সময় মিটিংয়ে থাকবো। একটা মিটিং যখন হয় সেখানে আমাদের অনেক কাগজপত্র দেখতে হবে, জুলাই ফাউন্ডেশনের লোকজনকে রাখবে, কারা পেয়েছে কারা পায়নি, কোথায় আমাদের সমস্যা হয়েছে সবকিছু আমাদের জানতে হবে। আমাদের এটা দেখে ভালো লাগছে না যে আপনারা এত কষ্ট করে এত রাত পর্যন্ত এখানে আছেন। আপনারা হয়তো আমাদের চেয়ে বেশি আহত হয়েছেন, আপনাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আজীবন, এবং আমরা শুধু এই গভর্নমেন্টের দিক থেকে না, আজীবন এই গভর্নমেন্ট পড়ার পরেও যত লড়াই থাকবে আপনাদের সাথে মিলে লড়বো। অন্য উপদেষ্টারাও দুর্বলতার কথা স্বীকার করেন। বলেন ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিতে সর্বাত্মক চেষ্টা করছে সরকার। দয়া করে আমাদেরকে ওই পরিবেশটা করে দেন, আমরা যাতে বসে একটা রূপরেখা আগামীকালকেই ঘোষণা করতে পারি এবং সেটা বাস্তবায়নটা ডিসেম্বরের মধ্যে করতে পারি। আপনারা যান, ভিতরে যান। আমরা কালকে যে কথা দিচ্ছি আমরা আমাদের কথা রাখবো। যদি আমরা কথা রাখতে ব্যর্থ হই, এরপর আপনারা যা করবেন সেটা আমরা মাথা পেতে নেব। আন্তর্জাতিক কোন সুপারিশের বাইরে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা থেকে আপনাদেরকে আমরা কোনোভাবে বঞ্চিত করব না। সব দাবি বাস্তবায়নে উপদেষ্টাদের দেয়া আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে হাসপাতালে ফিরে যান আহতরা। এর আগে বুধবার দুপুরে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং ব্রিটিশ হাই কমিশনার হাসপাতাল পরিদর্শনে এলে বিক্ষোভের মুখে পড়েন। পরে হাসপাতালের সামনের সড়কে অবরোধ করে আহতরা। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। গোয়েন্দা তথ্য মতে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া অস্ত্র চলে গেছে আন্ডারগ্রাউন্ডে, যা ব্যবহার করে রাজধানীতে অপরাধ কার্যক্রম চালাচ্ছে অপরাধীরা। নিয়মিত অভিযান চালিয়ে 4 সেপ্টেম্বর থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত 389টি অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন এসব অস্ত্র উদ্ধার করা না গেলে অপরাধ প্রবণতা আরও বাড়তে পারে। শাহাদাত নিশাদের বিশেষ রিপোর্ট। 5 আগস্ট এভাবেই ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছিল। শেষ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের পতন আর শেখ হাসিনার দেশ ছাড়ার পর পালিয়ে যায় পুলিশ সদস্যরাও। হারিয়ে যায় বাহিনীর বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। গণভবনে এসএসএফ সদস্যদের বিভিন্ন ধরনের ট্যাকটিক্যাল গিয়ার, অস্ত্র, গোলাবারুদ, সাজ সরঞ্জাম, বেতার যন্ত্র ও অপারেশনাল সরঞ্জাম মজুদ ছিল। জাতীয় সংসদ ভবনেও ছিল এসএসএফ এর অস্ত্র ও গোলাবারুদ। 5 আগস্ট যা লুট হয়ে যায়। এর মধ্যে কিছু উদ্ধার হলেও অত্যাধুনিক অ্যাস্ট্রো রাইফেল, স্নাইপার রাইফেল, ফ্ল্যাশব্যাক গ্রেনেড, অ্যান্টি ড্রোন সিস্টেম, বেতার ডিভাইস সহ 32টি ভারী অস্ত্র ও বিপুল পরিমাণ গুলির কোনো হদিস মিলেনি। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী পুলিশ সদস্য, বিভিন্ন থানা, কারাগার ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে 5,829টি আগ্নেয়াস্ত্র এবং 6,51,609টি গুলি লুট হয়। এর মধ্যে 4,283টি অস্ত্র এবং 3,88,182টি গুলি উদ্ধার হয়েছে। এখনও 1,546টি অস্ত্রের সন্ধান মিলেনি। 4 সেপ্টেম্বর থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত 389টি অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী।
সম্প্রতি রাজধানীতে খুনোখুনির ঘটনাও বেড়েছে। 5 আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর 30 আগস্ট পর্যন্ত 29টি খুনের ঘটনা ঘটেছে। সেপ্টেম্বর ও অক্টোবরে 2 শতাধিক মরদেহ উদ্ধার হয়েছে, যার মধ্যে খুনের ঘটনা শতাধিক। গেল বছর এই সময়ে খুনের ঘটনা ছিল 56টি। গোয়েন্দা তথ্য বলছে উদ্ধার না হওয়া অস্ত্রগুলো আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। বিশেষ করে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প, পল্লবী, যাত্রাবাড়ি, বাড্ডা, কলাবাগান, হাজারীবাগ, ঢাকা উদ্যান, বসিলা, আদাবর এবং লালবাগের সন্ত্রাসী গোষ্ঠী এসব অস্ত্র সংগ্রহ করেছে। সম্প্রতি মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ইসরায়েলের তৈরি উজি পিস্তল উদ্ধার তার সত্যতা প্রমাণ করে। এদিকে রাত বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর অলিগলিতে ঘটছে ছিনতাই। অস্ত্র দেখিয়ে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিচ্ছে অপরাধীরা। ছিনতাইয়ে বাধা দেয়ায় প্রাণহানির ঘটনাও ঘটেছে। গেল 3 মাসে ছিনতাইকারীদের হাতে প্রাণ দিয়েছে 4 জন। লুট হওয়া অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান চলছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। অস্ত্র উদ্ধারের জন্য আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আপনি জানেন সাম্প্রতিক সময়ে কিছু কিছু এলাকায় বিশেষ কিছু অপরাধ বেড়ে গিয়েছিল, তার প্রেক্ষিতে আমরা সারাশি অভিযান পরিচালনা করেছি। এইসব জায়গা থেকে 2 শতাধিক অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন এসব অস্ত্র উদ্ধার করা না গেলে অপরাধের প্রবণতা আরও বাড়তে পারে। রিকভার করা খুবই জরুরি। আমি নিশ্চিত সেনাবাহিনী অন গ্রাউন্ডে আছে, তারা ধীরে ধীরে এগুলা যতদিন পর্যন্ত অস্ত্রগুলো উদ্ধার না হবে ততদিন পর্যন্ত আমরা একটা থ্রেটের মধ্যে থাকবো। একই সঙ্গে যৌথ বাহিনীকে অপরাধ দমনের পাশাপাশি অস্ত্র উদ্ধারে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেন তারা। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। 2 বছরের জন্য শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং দায়িত্ব পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সম্প্রতি রাষ্ট্রীয় বিমান সংস্থাটিকে এই দায়িত্ব দিয়ে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ। তবে বিমানের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। আর বিমানের দাবি গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের শতভাগ প্রস্তুত তারা। কেনা হয়েছে যন্ত্রপাতি, নিয়োগ দেওয়া হয়েছে জনবল। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধনের জন্য প্রস্তুত প্রায় 22,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত 3য় টার্মিনাল। এই টার্মিনাল পুরোপুরি চালু হলে বছরে সেবা দেওয়া সম্ভব হবে প্রায় 2 কোটি যাত্রীকে। জাপানের আর্থিক সহায়তায় নির্মিত এই টার্মিনালের আয় থেকেই পরিশোধ করার কথা রয়েছে ঋণের টাকা। তাই শুরু থেকেই গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পাবার কথা ছিল বিমানের পাশাপাশি বিদেশি কোনো সংস্থার। সম্প্রতি একটি জরিপে উঠে আসে বিমানের সেবায় সন্তুষ্ট নয় 93% বিদেশি এয়ারলাইন্স। তবে এসব আলোচনা ছাপিয়ে এককভাবে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেয়েছে বিমান। 3য় টার্মিনালকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। এরই মধ্যে কেনা হয়েছে প্রায় 1,000 কোটি টাকার সরঞ্জাম, নিয়োগ করা হয়েছে জনবল। নিজেদের দুর্নাম ঘুচিয়ে নতুন টার্মিনালে সেবার মান আরও উন্নত হবে বলে আশা বিমানের এই কর্মকর্তার। অনেক যখন প্লেন ল্যান্ড করে আমি তখন কিন্তু একসাথে কতগুলো ডেস্ক আছে, বেশি তো সেরকম নাই, যার ফলে জট লেগে যায় প্যাসেঞ্জারের। তো ইমিগ্রেশনের এই সমস্যাটা তো বিমানের তৈরি করা না। তারপরে আমাদের লাগেজ পেতে দেরি হয়, আমাদের বেল্টের সংখ্যাও কম আসছে। ইনশাল্লাহ বিমান পারবে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ। আমরা 2 বছর ধরে প্রস্তুতি নিচ্ছি এবং আমাদের প্রস্তুতি একদম শেষের পর্যায়ে আসছে। আমরা যে এই গ্রাউন্ড হ্যান্ডলিং করতে পারবো সেই জন্য যে একটা সার্টিফিকেট দরকার, আইসাগো সার্টিফিকেট, সেটাও বিমান পেয়েছে এবং ইকুইপমেন্টও আমাদের প্রচুর আনা হয়েছে, আরও আসতেছে রাস্তায়। তবে এককভাবে বিমান যাত্রী সেবার মান কতটুকু নিশ্চিত করতে পারবে তা নিয়ে শঙ্কা রয়েছে বিশেষজ্ঞের। আবার বিমান ব্যর্থ হলে নতুন কোনো এয়ারলাইন্স বাংলাদেশমুখী হবে না বলেও জানান তিনি। বিমানের অ্যাজ পার ইকুইপমেন্ট কনসার্ন বিমান সেটা প্রয়োগ করেছে বা করতে পারবে। এই বিমানের সার্ভিসের ব্যাপারে আমাদের কাস্টমাররা, প্যাসেঞ্জাররা কেউ হ্যাপি না। তো এই সংকট যে তাদের যে আপনার ইমেজ যে সংকটটা, এই ইমেজ সংকটটাতে তারা কীভাবে বেরিয়ে আসবে। বাংলাদেশ থেকে অনেকে মুখ ফিরে নিয়ে গেছে এইসব সার্ভিসের কারণে। তো এখন যদি তার পারফরমেন্সটা ওইভাবে উন্নত না করতে পারে, দিস কুড বি ওয়ান অফ দ্য রিজন যেন কেন তারা আসবে না। দেশের সব বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্বে রয়েছে বিমান, সেখানে তাদের সেবার মান নিয়ে রয়েছে নানা প্রশ্ন। সমালোচনা ছাপিয়ে বিমান কতটুকু সফল হয় তা এখন দেখার বিষয়। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। প্রতি 4 জনের 1 জন নারী গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত, যাদের অর্ধেকই জানেন না আক্রান্তের কথা।
ফলে রক্তে সুগারের পরিমাণ বেড়ে যায়, বাড়ছে গর্ভপাতের ঘটনাও। মায়ের কারণে কম বয়সী এমনকি শিশুরাও আক্রান্ত হচ্ছেন টাইপ 2 ডায়াবেটিসে। অসচেতনতায় ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা বাড়ায় কমে যাচ্ছে কর্মক্ষমতা, বলছেন বিশেষজ্ঞরা। হাসান মাহমুদের রিপোর্টে দেখুন বিস্তারিত। বুঝতে পারিনি হঠাৎ করে। 24 বছরের শারমিন খাতুন দ্বিতীয় সন্তান গর্ভধারণের মধ্যবর্তী সময়ে নিয়মিত পরীক্ষায় ডায়াবেটিস শনাক্ত হয়। এক পর্যায়ে অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে গর্ভপাত হয় গেল বছর। আবারও গর্ভধারণের পর শনাক্ত হয় ডায়াবেটিস। আগের থেকেই ব্লাড গেছে, এই 23 রমজানের কালে ব্লাড গেছে, তাই ওই ব্লাড দেখে আবার গেছিলাম। তাই ওই সময় ওষুধ দিয়েছে, ওর সাথে কোনো কাজ হয়নি। শারমিন আক্তারের মতো স্বাস্থ্যকর্মী নিবেদিতা দাস তৃতীয় ধাপের গর্ভাবস্থায় ডায়াবেটিস শনাক্ত হওয়ায় চিকিৎসকের কাছে এসেছেন। সর্বোচ্চ সতর্কতায়ও বাড়তি শঙ্কা তার মনে। আগে ঝামেলা ছিল না, এখন কনসেপ্ট করার পর থেকে থার্ড টার্মিস্টারে এসে ধরা পড়ছে যে জিডিএম, গেস্টেশনাল ডায়াবেটিস। না, শারীরিক প্রবলেম নাই, এটা সুগার বাড়তেছে, আমার চেক করা লাগতেছে প্রতিদিন। চিকিৎসকরা বলছেন প্রতি 4 জনে 1 জন নারী গর্ভাবস্থায় ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে বিকলাঙ্গ সন্তান জন্মদান এমনকি গর্ভপাতের ঝুঁকিও বাড়ছে। এমনিতেই ডায়াবেটিস যাদের থাকে তাদের এমনিতেই সতর্ক হতে হয়, বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে অ্যাবর্শন হতে পারে, বাচ্চার যে প্রথম 3 মাস অর্গানোজেনেসিস হয়, অর্থাৎ তার হাত পা তৈরি হয়। ওই সময়টাতে ডায়াবেটিস যদি কন্ট্রোলে না থাকে তাহলে কিন্তু যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট, বাচ্চা পরবর্তীতে বিকলাঙ্গও হতে পারে। নারী ডায়াবেটিসে আক্রান্ত হলে সন্তানের টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি তৈরি হচ্ছে, ফলে দীর্ঘমেয়াদে রোগাক্রান্ত প্রজন্ম তৈরি হচ্ছে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। মায়ের পেটে থাকার সময় রক্তের গ্লুকোজ বেশি ছিল, এদের আজীবন ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা 40% বেড়ে গিয়েছে। এটি কিন্তু আজকে অতটা গুরুত্ব না পেলে এটা কিন্তু ওই বাচ্চাটির আজীবন এটি নিয়ে বহন করবে, কিন্তু তাতেও কিন্তু শেষ হলো না। মায়ের পেটে যে বাচ্চাটি ছিল সেটি যদি মেয়ে হয়, এই মেয়েটির আবার পলিসিস্টিক ওভারি সিনড্রোম এবং ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেড়ে গেল, এবং সে যখন আবার বাচ্চা নেবে সেটিও কিন্তু তার আবার গর্ভকালীন ডায়াবেটিসের সমস্যা থাকলো, এবং সে যদি আবার একটি মেয়ে বাচ্চাই ধারণ করে তাও কিন্তু সেই পরবর্তী জেনারেশন চলে গেল। তাহলে এই যে সমস্যাটি এটি জেনারেশন থেকে জেনারেশন চলতে থাকবে। দেশে ডায়াবেটিসে আক্রান্ত অর্ধেক মানুষই জানেন না রোগ সম্পর্কে, অথচ খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তনে 50% ডায়াবেটিস প্রতিরোধ সম্ভব। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। চুয়াডাঙ্গায় অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল 9টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি বোয়ালমারি মাঠ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। তারা জানান, বৃহস্পতিবার সকালে হাজরাহাটি বোয়ালমারি মাঠে পানির বর্জ্যে কাজ করতে আসেন শ্রমিকরা। এ সময় একটি বরজের পাশে নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায় তারা। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। টাঙ্গাইলের মধুপুর গড় নানা কারণে আজ ধ্বংসের দ্বার প্রান্তে। দখল হতে হতে অনেকটা সংকুচিত হয়ে পড়েছে দেশের 3য় বৃহত্তম এই বন। অভিযোগ রয়েছে বনের শত্রু বন বিভাগের লোকজনই। নানা অজুহাতে টাকার বিনিময়ে বনের জমি বিক্রি করেন তারা। অসাধু এসব বন কর্মকর্তা আর প্রভাবশালীদের রাম রাজত্বে বলি হচ্ছে সাধারণ মানুষ। যে কোনো ঘটনায় দায় এসে পড়ছে তাদের উপর। আতিকুর রহমানের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের মধুপুর গড় দেশের 3য় বৃহত্তম বন। বর্তমানে দখল ও বন খেকোদের দৌরাত্ম্যে অস্তিত্ব সংকটে। স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের কিছু কর্মকর্তা টাকার বিনিময়ে বনভূমি বিক্রি এবং বিভিন্ন স্থাপনা নির্মাণে সহযোগিতা করছে। মধুপুরের সাগরদিঘি ইউনিয়নের ফুলমারির চালা মৌজার বনের 1716 একর জমি অবৈধভাবে ফসলাবাদ, ভবন নির্মাণ এবং কারখানার জন্য প্লট আকারে বরাদ্দ দেওয়া হচ্ছে। খুঁটি হিসেবে ব্যবহারের জন্য টাকার বিনিময়ে গাছ কাটার সুযোগ করে দেয় বন বিভাগের অসাধু কর্মকর্তারা, যা ভাগাভাগি করেন বন কর্মী থেকে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। ফলে তারা এসব অনিয়মের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। এতে সাধারণ মানুষ ও ভূমিহীনরা চরম দুর্ভোগে পড়েছে। ভূমিহীন ও ছিন্নমূল মানুষ যারা বছরের পর বছর বাপদাদার ভিটেতে বসবাস করে আসছেন, তাদেরও ঘরের খুঁটি পরিবর্তনে বন বিভাগকে টাকা দিতে হয়। টাকা না দিলে দেয়া হয় মামলা। অসংখ্য মামলা কাঁধে নিয়ে পালিয়ে বেড়াচ্ছে বনাঞ্চলের মানুষ। ফরেস্টের নির্যাতনে আমরা এখন একটা পুরাতন ঘর দিতে যাই,
সেই ঘরটাও দিতে তাদেরকে 20,000 15,000 টাকা দিতে হয়। কিন্তু এখানে যদি পুরাতন কোনো ঘর যদি আসলে ভেঙে যায়, কোনো ঝড় বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের কারণেও যদি ভেঙে যায়, তাহলে সেই ঘরগুলো যদি রিভারিং করতে যায় তাহলে সেখানে বন বিভাগকে অনেক পরিমাণ টাকা দিতে হয়। টাঙ্গাইলের ঘাটাইল, মধুপুর, সখীপুর ও মির্জাপুর উপজেলার বনভূমিতে বসবাস করা সাধারণ মানুষের কাছে বন বিভাগ মানেই মূর্তিমান আতঙ্ক। তবে বন বিভাগ বলছে নানা সীমাবদ্ধতার মাঝেও বনকে আগলে রেখেছেন তারা, আর কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ভাত খেতে গেলে তো কিছু ভাত পড়ে, আর আমার তো 100% আমরা তো সততার আওতায় আনতে পারি নাই। আমরা চেষ্টা করি যতটা মিনিমাইজ করা যায়। টাঙ্গাইলের 9টি রেঞ্জে 1,22,876 একর বনভূমি রয়েছে। এর মধ্যে 39,000 একর দখল হয়ে গেছে। দ্রুত এ বনভূমি উদ্ধারে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। কৃষিপণ্যের বাজার নিয়ন্ত্রণে পরিবহন ব্যয় কমাতে কৃষিপণ্য স্পেশাল, ম্যাঙ্গো স্পেশাল ও কাটল স্পেশাল নামে ট্রেন চালু করে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে তাতে আগ্রহ দেখাননি কৃষক ও ব্যবসায়ীরা, ফলে সফল হয়নি উদ্যোগ। বিপুল অর্থ লোকসান গুণে চালুর কয়েকদিনের মধ্যে বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এমন উদ্যোগ সফল না হওয়ার জন্য ব্যবস্থাপনায় দুর্বলতা ও সমন্বয়হীনতাকে দায়ী করছেন অর্থনীতিবিদরা। কাজী শাহেদের প্রতিবেদন। সফলতার মুখ দেখেনি দেশে কৃষিপণ্য পরিবহনে রেলওয়ের উদ্যোগ। প্রত্যাশিত কৃষিপণ্য না পেয়ে এবং ব্যবসায়ীদের অনাগ্রহে রেলের এমন বিশেষ উদ্যোগ মুখ থুবড়ে পড়ে বারবার। বিশেষ ট্রেন সেবা চালু করতে গিয়ে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে 4 বছরে 1,82,000, ক্যাটল ট্রেনে 2 দিনে 9 লাখ ও সবজি স্পেশাল ট্রেনে 2 দিনে লোকসান গুনতে হয় 30 লাখ টাকা। ব্যবসায়ী নেতারা বলছেন তারা যেসব পরামর্শ দিয়েছেন তার একটাও বাস্তবায়ন না করাই আগ্রহ হারিয়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। ব্যবসায়িক সমাজ থেকে আমরা বহুবার তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম এবং কিছু প্রস্তাবনা দিয়েছিলাম যে বাংলাদেশ গভর্নমেন্টের যে ডাক বিভাগটা আছে সেটা অকার্য হয়ে পড়েছে। সেখানকার যদি লজিস্টিক সাপোর্টগুলো নেওয়া হতো তাহলে এই সার্ভিসটা অবশ্যই আলোর মুখ দেখত। কৃষকরা বলছেন স্টেশনে আনা নেওয়ার খরচ যেমন আছে তেমনই কৃষিপণ্য নষ্ট হওয়ার ঝুঁকি থেকে পণ্য পরিবহনের ট্রেনে আগ্রহ পান না তারা। এক্সপ্রেস ট্রেনে আমাদের যাওয়া আসা করে কিংবা মাল নিয়ে যাওয়া অনেক হয়রানি, কারণ হচ্ছে এখানে আমরা ট্রেনে একবার মাল উঠাচ্ছি, আবার কমলাপুরে নামাচ্ছি, কমলাপুর থেকে আবার মোকামে যাচ্ছে। কমলাপুর স্টেশনে আবার কুলি দিয়া পণ্য নামানো হতো এবং ওটা আবার ভ্যানে কিংবা পিক আপে নেওয়া হতো। এতে কৃষকের খরচ হতো বেশি, এই জন্য কৃষক ট্রেনে পণ্য ব্যবহার না করে বাসে কিংবা ট্রাকে নিয়ে যায়। অর্থনীতিবিদরা বলছেন বিশেষ কোনো সেবা চালু করার আগে আগ্রহ, সমস্যা ও সম্ভাবনাগুলো খতিয়ে দেখতে হয়। রেল কর্তৃপক্ষ সেদিকে নজর না দিলে বিশেষ উদ্যোগ মুখ থুবড়ে পড়া স্বাভাবিক। যারা এই সুবিধা ব্যবহারকারী হিসেবে থাকার কথা তাদের সাথে পর্যাপ্ত যোগাযোগ করা হয়েছে কিনা এবং তারা আসলে জানতেন কিনা এটা কতটা কস্ট ইফেক্টিভ, এবং তাদের সাথে যোগাযোগ করে এবং তাদের কোন সময়ে দরকার, সময় একটা ফ্যাক্টর। মানুষবাহী যে ট্রেন তারই সঙ্গে 1, 2 বা 3টা বগি চাহিদা মতো আলাদা করে দিতে হবে, যেখানে আম যাবে, সবজি যাবে, কাঁঠাল যাবে এবং অন্যান্য সকল ধরনের শাকসবজি, গরু ছাগল, আম সহ সবই চলে যাবে। তাহলে আর এটা বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। বর্তমান পরিস্থিতির উপর দোষ চাপিয়ে বিশেষ ট্রেন সেবা ও লোকসান নিয়ে কথা বলতে রাজি হননি পশ্চিমাঞ্চল রেলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা। এখন এই স্বাভাবিক পরিস্থিতিতে আমি কয়েকবার ডিসি দিয়ে আমি কিন্তু তিরস্কৃত হয়েছি, আমাকে থ্রেট দেওয়া হয়েছে। আর এখন পরিস্থিতি আরো খারাপ। পরিস্থিতি খারাপ বলতে কি পরিস্থিতি ভালো যে এখন খুব কড়াকড়ি চলতেছে। রেলের এমন ইতিবাচক উদ্যোগ ব্যবস্থাপনায় দুর্বলতা ও সমন্বয়হীনতাই ব্যর্থতায় রূপ নিচ্ছে বলে দাবি অর্থনীতিবিদদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।